হ্যালো স্টুডেন্ট, আজকে কমার্স স্ট্রিমের পক্ষ থেকে আমি তোমাদের নতুন রেগুলার ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের কমার্স স্ট্রিমের পক্ষ থেকে বলা হয়েছিল যে ক্লাস 11-এর জন্য খুব তাড়াতাড়ি রেগুলার ব্যাচ আসবে। ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং অনেকে কমার্স নিয়ে পড়বে বলে ভাবছো। তো যারা ভাবছো তারা তো পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করবে, কারণ বেশি দেরি নেই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম পরীক্ষা থেকে তোমরা যখন মানে এনরোলমেন্ট নেবে তার মধ্যে। তো বেশি কথা না বলে চালু করছি রেগুলার ব্যাচ ক্লাস 1। ঠিক আছে, তো অ্যাকাউন্টেন্সি আজকে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব, ইউনিট 1 ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেসড অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমরা এখানে অ্যাকাউন্টেন্সি থিওরি পার্টটাকে কভার করব। ঠিক আছে, কিছু জিনিসের মানে জানবো, যেই জিনিসগুলোর হয়তো মানে না জানলে আমরা এগাতে পারবো না একদম, তো সেই জিনিসগুলোর মানে আমরা জানবো এবং আস্তে আস্তে ক্লাসগুলোকে কমপ্লিট করব। আচ্ছা, অ্যাকাউন্টেন্সির মধ্যে প্রথম যে টার্মটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কথার অর্থ হচ্ছে হিসাব রক্ষণ। ঠিক আছে, মানে কিভাবে হিসাবকে আমরা মেনটেন করি আমাদের বিভিন্ন পদ্ধতিতে। তো আমরা ডেফিনেশনটা পড়ি, তাহলে আমাদের একটু অনেক ক্ল্যারিটি আসবে। বলছে অ্যাকাউন্টিং অথবা হিসাব রক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান বা একটি ব্যবসার সমস্ত আর্থিক লেনদেন, মানে একটা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসার মধ্যে হওয়া যত ক্যাশ বা ব্যাংকে যত ট্রানজাকশন হয়, যত আর্থিক লেনদেন, টাকা আসা এবং যাওয়া আর্থিক লেনদেন সুশৃঙ্খলভাবে, মানে খুব গোছানো পদ্ধতিতে বা খুব প্রপার ওয়েতে মেনটেন করা হয়। ঠিক আছে, নথিভুক্তকরণ মানে হচ্ছে রেকর্ড করা। ঠিক আছে, মানে কোনো খাতাতে অথবা কোনো সিস্টেমে সেই লেনদেনগুলোকে রেকর্ড করা। শ্রেণীবদ্ধকরণ অথবা ক্লাসিফাইড করা, মানে হচ্ছে সেটা কোন ধরনের লেনদেন, বিভিন্ন পদ্ধতি আছে লেনদেনের, সেগুলো আমরা পরে আস্তে আস্তে বলবো। তো সেইগুলোকে সেই অনুযায়ী শ্রেণীবদ্ধ করা অথবা ক্লাসিফাইড করা। ঠিক আছে, এবং সংক্ষিপ্ত করা, মানে লেনদেন তো একটা খুব বড় আকারে আসে। ঠিক আছে, তো সেইগুলোকে যদি আমরা সামারাইজ না করি আমাদের দেখতে বা বুঝতে খুব সমস্যা হতে পারে। তো লেনদেনকে কি করা, সামারাইজ করা বা সংক্ষিপ্ত করা এবং বিশ্লেষণ করা, সেটাকে তারপরে বিশ্লেষণ করা যাতে বাকিরাও সেটাকে বুঝতে পারে, এমন ভাবে তৈরি করা যেটাতে সবাই বুঝতে পারে, সেইভাবে বিশ্লেষণ করা হয় যাতে সংশ্লিষ্ট পক্ষে যেরকম মালিক, বিনিয়োগকারী, ঋণদাতা সঠিক আর্থিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, যাতে যারা মালিক আছে বা যারা হয়তো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবে, বিনিয়োগদাতা আছে তারা, এবং তাছাড়া যারা ঋণদাতা বা যারা হয়তো ব্যবসায় লোন দিচ্ছে তারা তারা যেন খুব ভালো করে বুঝতে পারে এবং এই সমস্ত জিনিসের ওপর ভিত্তি করে তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, সেইটাই যেন খুব সুস্পষ্টভাবে হয়, সেটাই ঠিক করে দেয় কে, হিসাব রক্ষণ। তাহলে হিসাব রক্ষণ কি আমরা বুঝলাম, যে হিসাব রক্ষণ হচ্ছে আমরা একটা পদ্ধতি, ঠিক আছে, যার মধ্যে দিয়ে আর্থিক যত লেনদেন হয়, কোনো ব্যবসার যত আর্থিক লেনদেন হয় সেগুলোকে আমরা কি কি করি, নথিভুক্ত করি মানে রেকর্ড করি, শ্রেণীবদ্ধ করি অর্থাৎ মানে সেটাকে ক্লাসিফাইড করি, সংক্ষিপ্ত করি সেটাকে সামারাইজ করি এবং বিশ্লেষণ করার যোগ্য করে তুলি, যাতে এই সমস্ত কিছুকে বিশ্লেষণ করে কারা, মালিক, ঋণদাতা অর্থাৎ যারা লোন দিয়েছে এবং যারা ইনভেস্ট করতে চাইছে বা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছে তারা খুব সহজে তাদের সিদ্ধান্ত নিতে পারে। বোঝা গেল কিভাবে অ্যাকাউন্টিং এর তথ্যের উৎস হিসেবে কাজ করে, মানে সোর্স অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে। আসো পয়েন্টগুলো পড়ি। আর্থিক অবস্থা নির্ধারণে সহায়তা করে, মানে কোনো ব্যবসা তার কি স্টেটে আছে, মানে তার আর্থিকভাবে ফিনান্সিয়ালি কোনো একটা ব্যবসা কি স্টেটে আছে বা কোন পর্যায়ে আছে সেইটাকে কে বিশ্লেষণ করে দেয়, আমাদের হিসাব রক্ষণ বিশ্লেষণ করে। একটি প্রতিষ্ঠানে সম্পদ, দায় এবং মূলধন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, মানে সেই মানে কোনো একটা প্রতিষ্ঠানের তার মধ্যে থাকা লাইবিলিটি তার পরিমাণ কত এবং তার মধ্যে থাকা ক্যাপিটাল বা মূলধন তার পরিমাণ কত, তার সম্বন্ধে আমাদের জানায়। ব্যবসার অর্থের কি অবস্থা আছে বা আর্থিকভাবে ব্যবসাটা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেইটা কিন্তু বুঝতে আমাদের সাহায্য করে কে, হিসাব রক্ষণ। লাভ ক্ষতি নির্ণয় করা, ঠিক আছে,
মানে একটা ব্যবসা মানে একটা ব্যবসা কোনো ব্যক্তি কেন করে? নিশ্চয়ই ব্যবসা থেকে তারা লাভের আশা করছে, তাই জন্য তারা ব্যবসা করছে। তো এই ব্যবসায় আমাদের লাভ হলো কতটা, ক্ষতি হলো কতটা, সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা ব্যবসায় পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ভবিষ্যতে আমরা ভুল পদক্ষেপ নিতে পারি। তাহলে একজন ব্যবসায়ী সেটার ব্যবসায় কিসের ভিত্তিতে পদক্ষেপ নেয়, কতটা ব্যবসায় লাভ হচ্ছে, কি কি কারণে লাভ হচ্ছে, কি কি কারণে ক্ষতি হচ্ছে, সেটার ভিত্তিতে কিন্তু নেয়। অর্থাৎ লাভ ক্ষতির পরিমাণ যদি আমরা জানতে পারি, তাহলে আমরা ব্যবসার ভবিষ্যতের জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তো হিসাব রক্ষণ ব্যবসার লাভ ক্ষতিকে নির্ণয় করে এবং তার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তারপরে বলছে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। একটু আগেই বলছিলাম যে ম্যানেজমেন্ট, একটা ব্যবসা চালাতে গেলে কি লাগে? ম্যানেজমেন্ট যে ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো করে, সেইটা কিন্তু এই হিসাব রক্ষণ থেকে পাওয়া ফলকে ভিত্তি করেই করে থাকে। তাহলে কোনো ম্যানেজমেন্ট বা পরিচালন করছে যারা, কমিটি যে পরিচালন করছে, যে পরিচালন কমিটি থাকে, তো তারা যে সিদ্ধান্ত নিতে চাইছে, সেই সিদ্ধান্তটা কিন্তু এই হিসাব রক্ষণের থেকে যে বেরানো ফল, হিসাব রক্ষণের দ্বারা যে ফল আমরা পেলাম, আমাদের হাতে যে ফল এলো, সেটাকে তার উপর কিন্তু ভিত্তি করেই করে থাকে। যেরকম হচ্ছে পরিকল্পনা করা, বাজেটিং করা, কোনো কৌশল মানে হচ্ছে কোনো কি প্ল্যানিং করবে সেগুলো ঠিক করে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে বিনিয়োগকারী ও ঋণদাতাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ হিসাব রক্ষণের মধ্যে দিয়ে কোনো আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বোঝা যায় বা তাদের পরবর্তী ভবিষ্যতে তারা কি প্ল্যানিং করছে সেটা বোঝা যায়। তো এই প্ল্যানিংটা বা এই যে আর্থিক অবস্থা, এইগুলো যখন নথিভুক্ত করা হয় তখন এবং সেটাকে বিশ্লেষণ করা, তখন যারা বিনিয়োগ করতে চাইছে, সেই ব্যবসায় টাকা আনতে চাইছে বা টাকা দিতে চাইছে যারা, অথবা যারা ধার দিতে চাইছে সেই ব্যবসা বা সেই ব্যবসায়ীকে, তারা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারে যে বিগত বছরগুলোতে ব্যবসাটা কিভাবে কাজ করতে চাইছে এবং তার আর্থিক অবস্থা কিরকম। এখানে ব্যবসায় আমরা যদি বিনিয়োগ করি বা এই ব্যবসায় যদি আমরা ধার দিই, তাহলে আমাদের রিস্ক কতটা থাকছে, বোঝা গেল? মানে আমরা কতটা বেনিফিট পেতে পারি, বা আমি যে লোনটা দিচ্ছি, ঠিক আছে, বা ঋণদাতাটা যে লোনটা দিচ্ছে, সেই লোনটা কতটা সে রিকভারি করতে পারবে বা রিকভারি ফুল ফ্লেজেডলি করতে পারবে কিনা। তো এটা বুঝতে পারে, এটা বুঝে সে ব্যবসায় ইনভেস্ট করতে পারে, এইগুলোকে বিশ্লেষণ করে পর্যালোচনা করে। আচ্ছা, এরপর হচ্ছে আইনগত ও কর সংক্রান্ত কাজের সহায়ক। আমরা জানি যে তোমরা নতুন পড়বে যে ট্যাক্স, ঠিক আছে, মানে আমরা কোনো যদি কিছু ইনকাম করি তার উপর কিন্তু গভর্নমেন্টকে আমাদের কিছু পরিমাণে একটা ট্যাক্স দিতে হয়। তো সেই ট্যাক্স এবং আইনগত যে বিভিন্ন দিক, মানে লিগালি যে বিভিন্ন দিকগুলো থাকে, হিসাব রক্ষণ কিন্তু আমাদের বলে দেয় যে আমাদের ব্যবসাকে কিভাবে চালালে আমাদের সেই লিগাল দিকগুলো মেনটেন হয় এবং আমরা কিভাবে খুব সুস্পষ্টভাবে ট্যাক্স দিতে পারি। তো ট্যাক্সের হিসাব করা, অডিট করা এবং অন্যান্য আইনগত প্রয়োজন, যেটা একটু আগে বললাম যে কি কি প্রয়োজন আইনের কাছে একটা ব্যবসাকে ঠিক করে দাঁড় করাতে যা যা প্রয়োজন, সেটা কিন্তু আমরা হিসাব রক্ষণের থেকে পেয়ে থাকি। তো এই যে হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টিং, এর নিশ্চয়ই কিছু অবজেক্টিভ থাকবে, উদ্দেশ্য থাকবে, তোমাদের জন্য খুব ভাইটাল। ঠিক আছে, আমরা অবজেক্টিভগুলো পড়ে নিই। কি বলছে? তথ্য প্রদান করা, ব্যবসার লাভ ক্ষতি, একটু আগেই পড়ছিলাম, ব্যবসার লাভ ক্ষতি এবং সম্পদ ও দায় সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায়। মানে একটা ব্যবসায় দুটো জিনিস থাকে, একটা ব্যবসায় লাভ ক্ষতি হয় এবং সেই ব্যবসায় কিছু সম্পত্তি থাকে এবং সেই ব্যবসায় কিছু দায় হয়, মানে ধার। ঠিক আছে, তো এইগুলোকে যদি খুব সুস্পষ্টভাবে বিশ্লেষণ করা হয় এবং এইগুলোকে যদি খুব সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং খুব ভালোভাবে যদি প্রেজেন্ট করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের সিদ্ধান্ত নিতে পারি। তাই জন্য এই তথ্য প্রদান করা, এটা কিন্তু হিসাব রক্ষণের একটা প্রধান উদ্দেশ্য। তারপরে হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করা, এটা আমরা আগেও পড়ছিলাম যে হিসাব রক্ষণের মধ্যে দিয়ে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারি। একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার কত লাভ বা কত ক্ষতি হয়েছে নির্দিষ্ট টাইম পিরিয়ডে, সেই লাভ ক্ষতি কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, আর্থিক অবস্থা জানা, একটা ব্যবসা ফিনান্সিয়ালি
কোন পরিস্থিতিতে আছে, তার অ্যাসেট কতটা আছে, তার লাইবিলিটি কতটা আছে, মানে দায় এবং সম্পত্তি কতটা আছে, সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, এরপর আর কি জানতে পারছি? সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এর আগেই পড়ছিলাম যে হিসাব রক্ষণ থেকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ পাই, সেই সঠিক বিশ্লেষণের উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা সঠিক সিদ্ধান্তের জায়গায় আসতে পারি। তো সিদ্ধান্ত নিতে সাহায্য করে হিসাব রক্ষণ। হিসাব সংরক্ষণ করা, কোনো একটা ব্যবসাতে অনেক লেনদেন হয়, অনেক টাকা পয়সার লেনদেন হয়, সেইখানে আমাদের কোনো সাধারণ মানুষের এটা মাথায় রাখা সম্ভব নয় যে একটা ব্যবসায় কত টাকার লেনদেন হলো সারা বছর ধরে। তো সেই হিসাবটাকে যদি আমরা মেনটেন করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবসা চালানোটা খুব সহজ হয়ে যায়। তো এই হিসাব রক্ষণ বা হিসাবকে সংরক্ষণ করে রাখা কাজটা কিন্তু হিসাব রক্ষণ করে থাকে। সব লেনদেন নিয়ম মেনে লিখে রাখা, ঠিক আছে, এবং আইনি নিয়ম মানা। একটা ব্যবসা চলতে গেলে সরকারি কিছু নিয়ম মেনে চলতে হয়। তো হিসাব রক্ষণ আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা নিয়ম অনুযায়ী হিসাব রাখবো এবং সরকারি আইনগুলোকে, যেগুলো ব্যবসার ওপর প্রযোজ্য হচ্ছে, সেই আইনগুলোকে কিভাবে ফলো করব, সেটা কিন্তু আমাদের হিসাব রক্ষণ শেখায়। কিন্তু সমস্ত জিনিসের যেরকম কিছু উদ্দেশ্য থাকে বা কিছু করার ক্ষমতা থাকে, সেরকম কিছু কিন্তু লাইবিলিটি বা সীমাবদ্ধতা থাকে, লিমিটেশন, ঠিক আছে। তো অতীত ভিত্তিক, অর্থাৎ হিসাব রক্ষণের একটা সমস্যা এটাই যে এটা যদি হিসাব রক্ষণের মধ্যে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, সেটা সবসময় অতীত ভিত্তিক হবে। মানে আগে আমার কি হয়েছে, আগে কতটা লাভ হলো, আগে কতটা ক্ষতি হলো, আগে কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা কতটা ভুল করেছি, সেইটাকে ভিত্তি করে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নিই। তো এরকম অনেক সময় হতে পারে যে অতীতকে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলও হতে পারে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা হয়তো মনে করলো যে আমরা কোনো একটা প্ল্যান করেছিলাম বা কোনো একটা পরিকল্পনা করেছিলাম, তার জন্য আমরা ভবিষ্যতে অনেক লাভ করেছিলাম। এর মানে এটাই নয় যে সেই পরিকল্পনাটা আমাদের কাছে আবার ততটাই প্রযোজ্য হবে, বোঝা গেল? তো তারা হয়তো সেই ভিত্তি করে আবার একটা, সেই পরিকল্পনাকে ভিত্তি করে আবার একটা প্রজেক্ট করলো, কিন্তু সেই প্রজেক্টের করতে গিয়ে তাদের হয়তো ক্ষতি হয়ে গেল। তো এই যে অতীতকে বিশ্বাস করে বা অতীতকে ভিত্তি করে যে কাজ করা ধরন, এটা কিন্তু হিসাব রক্ষণের একটা সমস্যা। দ্বিতীয় কথা, শুধুমাত্র টাকার লেনদেন ধরা হয় হিসাব রক্ষণে, শুধুমাত্র কিন্তু শুধু ফিনান্সিয়াল দিকটাকেই নজর রাখা হয়। ব্যবসা শুধুমাত্র কতটা টাকার লেনদেন হলো এবং টাকা রিলেটেড, মানে অর্থ সম্পর্কিত কোনো বস্তু থাকলে তার রেকর্ড করা হয়, যেটা অর্থ দিয়ে কেনা হয়েছে বা অর্থ দিয়ে বেচা হয়েছে, তো এরকম টাইপের। তো মানে টাকারই শুধুমাত্র কিন্তু লেনদেনটাকে নেওয়া হয়, সেক্ষেত্রে বাকি অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো হিসাব রক্ষণের মধ্যে আসে না। তো এটা কিন্তু একটা হিসাব রক্ষণের সীমাবদ্ধতা। যেরকম এখানে উদাহরণ দিয়েছে, যা টাকা দিয়ে মাপা যায় না তা ধরা যায়, যেরকম দক্ষতা। হিসাব রক্ষণের মধ্যে দিয়ে দক্ষতাকে মাপা যায় না, মানে কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী সে কতটা এফিসিয়েন্স বা সে কতটা দক্ষ, সেটা কিন্তু মাপা যায় না। ব্যক্তিগত মতামতের প্রভাব, যেরকম কোম্পানির একটা অনেক ক্ষেত্রে কি হয় যে কোম্পানিতে একটা ম্যানেজমেন্ট টিম থাকে, তো তাদের ব্যক্তিগত মতামত এই হিসাব রক্ষণকে কিন্তু প্রভাবিত করে, ঠিক আছে। মানে হিসাব রক্ষণকে প্রভাবিত করা যায় কোনো ব্যক্তিগত মত দিয়ে, এবং সেটা হয়তো পরবর্তীকালে ভুলও হতে পারে। তো কোনো ব্যক্তিগত মতামতে প্রভাবিত হয় হিসাব রক্ষণ, সম্পূর্ণ নির্ভুল নয়। কারণ কিছু জায়গায় হিসাব রক্ষণে কি হয়, অনুমানের কারণে ভুল থাকতে পারে। মানে কিছু জায়গায় এরকম হয় যে অনুমান করে কোনো হিসাবকে নথিভুক্ত করা হলো, বোঝা গেল? তো সেই ক্ষেত্রে এই যে অনুমান করে কিছু হিসাবকে নথিভুক্ত করা হলো, তো সেক্ষেত্রে কিন্তু কিছু ভুল আসতে পারে। বা অথবা এটা কি হয় যে যেহেতু হিসাব রক্ষণের মধ্যে দিয়ে একজন মানুষ, ঠিক আছে, হিসাব রক্ষণ করছে, তো তার দ্বারাও কোনো ভুল হতে পারে। তো হিসাব রক্ষণ সবসময় নির্ভুল হবে এর কোনো মানে নেই। গুণগত বিষয় উপেক্ষা করা, যেরকম পণ্যের মান, মানে কোনো একটা জিনিস, যদি কোনো একটা ব্যবসা আছে, তারা নিশ্চয়ই কোনো পণ্য বিক্রি করছে বা কোনো সার্ভিস দিচ্ছে কাউকে, আমাদের সাধারণ মানুষকে দিচ্ছে, তো সেই পণ্যের কোয়ালিটি, অর্থাৎ সেই গুডসের
কোয়ালিটি, সেটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি, সেটা কিন্তু হিসাব রক্ষণ দিয়ে আমরা যাচাই করতে পারি না। গ্রাহকের সন্তুষ্টি, গ্রাহক কতটা সন্তুষ্ট হলো, সেই পণ্য বা সেই সার্ভিস পেয়ে গ্রাহক কতটা সন্তুষ্ট হলো, সেটা কিন্তু আমাদের হিসাব রক্ষণের মধ্যে দিয়ে বোঝা যায় না। আচ্ছা, হিসাব সাজিয়ে দেখানো সম্ভব, যেহেতু বললাম একটু আগে যে মানুষরাই হিসাব রক্ষণ করে থাকে এবং আমাদের মতন মানুষরাই সেইটাকে নিয়ে কাজ করে, সেই হিসাব রাখে, তথ্যগুলোকে সাজায়। তো যে কোনো সময় হিসাব কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারি, বা যারা সেই পোস্টে আছে তারা কিন্তু যে চাইলেই হিসাবকে ম্যানিপুলেট করতে পারে। তাহলে হিসাব রক্ষণ কখনো হিসাব সুন্দর করে দেখানো যায়, যা বাস্তবে নাও হতে পারে। মানে এরকম কোনো হয়তো কিছু হয়নি বাস্তবে আর্থিক লেনদেন, সেটা কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া গেল এবং সেটা হিসাব রক্ষণের কিন্তু একটা খুব হিসাবে আমরা ধরবো। কারা এই হিসাব রক্ষণ কারা ব্যবহার করে, এই হিসাব রক্ষণ পদ্ধতির ব্যবহার কারা করে? এই হিসাব রক্ষণ পদ্ধতির ব্যবহারকে দুটো ভাগে ভাগ করা যায়। এই যে ইউজার যারা আছে, ঠিক আছে, এই ইউজারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল। এই যে যেরকম হচ্ছে ইন্টারনাল, যে হিসাব কারা করে বা কাদের প্রয়োজন তাদের কথা বলেছে, যেরকম ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টকে সাহায্য করে হিসাব রক্ষণ। মালিক বা শেয়ার হোল্ডার, ওনার অথবা শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে সাহায্য করে, বা যারা কর্মচারী এমপ্লয় তাদেরকে সাহায্য করে হিসাব রক্ষণ ইন্টারনালি। মানে এটা হচ্ছে ব্যবসার ভেতরকার অভ্যন্তরীণ যাদেরকে সাহায্য করছে তারা। এক্সটার্নালি কাদেরকে সাহায্য করে? বিনিয়োগকারী, ইনভেস্টর, যারা ব্যবসায় বাইরে থেকে ইনভেস্ট করছে তাদেরকে সাহায্য করে। ক্রেডিটর বা লেন্ডার, মানে যারা ধার দিচ্ছে তাদেরকে সাহায্য করে। গভর্নমেন্ট কোনো ব্যবসা সম্বন্ধে জানতে চাইছে, গভর্নমেন্টও ব্যবসার ক্ষেত্রে বাহ্যিক বা আউটসাইডার, তাদেরকে সাহায্য করে, এক্সটার্নাল। সাপ্লায়ার, যারা হয়তো সরবরাহকারী, মানে হচ্ছে যারা হয়তো ব্যবসাতে পণ্য অথবা কাঁচামাল সরবরাহ করে তাদেরকে সাহায্য করে। কাস্টমারদেরকে সাহায্য করে, কাস্টমাররা জানতে পারে ব্যবসায় কি পরিস্থিতি আছে। সাধারণ মানুষ এবং অ্যানালিস্ট, যারা বিশ্লেষণ করে তাদেরকে সাহায্য করে হিসাব রক্ষণ ব্যবসার সম্বন্ধে জানার জন্য। তাহলে হিসাব রক্ষণ ইন্টারনালি কারা সুবিধা পাচ্ছে হিসাব রক্ষণের এবং এক্সটার্নালি কারা সুবিধা পাচ্ছে সেইটা কিন্তু আমরা শিখলাম কি কাজে। এবার হচ্ছে ইউজ বা নিড। এই যারা ইউজার আছে তাদের নিড, ম্যানেজমেন্টের কি নিড? ম্যানেজমেন্ট প্ল্যানিং করার জন্য, কন্ট্রোল করার জন্য, ডিসিশন মেকিং এর জন্য হিসাব রক্ষণের সাহায্য নিয়ে থাকে। প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা করা, কন্ট্রোল মানে হচ্ছে ম্যানেজ করা বা পরিচালনা করা, ডিসিশন মেকিং কোনো সিদ্ধান্ত নেওয়া, এইসব ক্ষেত্রে হিসাব রক্ষণের সাহায্য করে। ওনার বা শেয়ার হোল্ডাররা প্রফিটেবিলিটি ও ফিনান্সিয়াল পজিশন জানার জন্য, মানে ওই ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কতটা প্রফিট বা তার আর্থিক অবস্থা জানার জন্য তারা হিসাব রক্ষণের সাহায্য নিয়ে থাকে। এমপ্লয়ি, তাদের স্যালারি, জব সিকিউরিটি এবং গ্রোথ বুঝতে, মানে একটা বড় ব্যবসা হলে সেখানে জব সিকিউরিটিও থাকবে, গ্রোথও থাকবে এবং সেখানে কিন্তু স্যালারিও বেশি মাত্রায় পাওয়া যাবে। তো এই সমস্ত কিছুর জন্য এমপ্লয়ি যারা হয় তারা কিন্তু হিসাব রক্ষণের সাহায্য নিয়ে থাকে। এক্সটার্নাল ইউজারদের কেমনভাবে সাহায্য করে? ইনভেস্টর যারা, তাদেরকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সাহায্য করে। যারা বাইরে থেকে ইনভেস্ট করছে তারা ইনভেস্ট করবে কি করবে না সেই সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করে। ক্রেডিটর যারা, তাদের লোন দেওয়ার আগে রিপেমেন্ট ক্যাপাসিটি যাচাই করতে, মানে লোনটা দেওয়ার আগে সে টাকাটা ফেরত দিতে পারবে কিনা এটা জানার জন্য কিন্তু সাহায্য করে থাকে ক্রেডিটরদেরকে। গভর্নমেন্ট কি করে সাহায্য করে? ট্যাক্সের অ্যাসেসমেন্ট করতে। অ্যাসেসমেন্ট করার মানে হচ্ছে কতটা ট্যাক্স সেটা বের করা, কতটা কর দিতে হবে আয়ের উপর সেটা বের করাকে ট্যাক্স অ্যাসেসমেন্ট বলে। বা আইন মেনে চলছে কিনা তা দেখার জন্য হিসাব রক্ষণ সাহায্য করে। সাপ্লায়ারদের ক্রেডিট সেল করার আগে পেমেন্ট অ্যাভেলেবিলিটি যাচাই করার জন্য, মানে সাপ্লায়ার যারা তারা তো ধারে মাল দিতে পারে, কারণ কোনো ব্যবসাতে এরকম হয় না যে সবসময় ক্যাশে ট্রানজাকশন হচ্ছে। কিছু সময় এরকম হতে পারে যে কোনো সাপ্লায়ার তার থেকে তোমরা ধারে মাল নিয়ে আসো বা ব্যবসা ধারে মাল নিয়ে আসছে,
তো তারা ধারে মাল দেওয়ার আগে এটা তো যাচাই করবে যে সেই মালের টাকা সেটা দেওয়ার ক্যাপাসিটি সেই কোম্পানির বা সেই ব্যবসার আছে কিনা, সেটা জানার জন্য সাহায্য করে। কাস্টমারদের কি করে সাহায্য করে? বিজনেসের স্টেবিলিটি বুঝতে। কারণ কাস্টমাররা এরকম কোনো কোম্পানির থেকেই জিনিস কিনতে বা সার্ভিস দিতে পছন্দ করে যারা খুব নামি দামি কোম্পানি বা ব্র্যান্ডেড কোম্পানি, যাদের উপর তারা ভরসা করতে পারে। তো সেই কোম্পানিগুলোর যদি স্টেবিলিটি না থাকে মার্কেটে যদি সেই কোম্পানিগুলোর অ্যাকসেপ্টেন্স না থাকে, তাহলে কাস্টমার তাদের উপর বিশ্বাস করবে না। তো সেই কারণেই তাদের স্টেবিলিটি যাচাই করার পর কাস্টমার কিন্তু তাদের থেকে পণ্য কেনে বা সার্ভিস নিয়ে থাকে। তো সেই পণ্য কেনার সময় বা সার্ভিস নেওয়ার সময় তারা কিন্তু হিসাব রক্ষণের সাহায্য নিয়ে থাকে। সাধারণ মানুষ কোম্পানির পারফরমেন্স এবং বিশ্লেষণ করার জন্য সেই কোম্পানিটা ভালো কোম্পানি না খারাপ কোম্পানি, সেই কোম্পানির থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি কিনা, কোম্পানির যে প্রজেক্টগুলো আছে সবসময়, বা কোম্পানি যে সমস্ত পণ্য বিক্রি করছে সেইগুলো আমাদের দৈনন্দিন জীবনে কতটা সাহায্য করছে। তো এই যে সমস্তটা কোম্পানির বিষয়ে জানা, এটা কিন্তু হিসাব রক্ষণের থেকেই সেই সাধারণ মানুষরা বা যারা অ্যানালাইসিস বা বিশ্লেষক তারা জানতে পারে। তারা জানার পর তারা তাদের বিশ্লেষণ দিতে পারে বা তাদের চিন্তা ভাবনাটা নির্দিষ্ট করতে পারে। তাহলে আমরা হিসাব রক্ষণের মানে বুঝলাম, তার কতটা হিসাব রক্ষণের উদ্দেশ্য কি সেটা জানলাম, সীমাবদ্ধতা কতটাতে বাধা পড়ে, কতটা কি করতে গেলে বাধা পড়ে আমরা সীমাবদ্ধতা নিয়ে জানলাম, কারা হিসাব রক্ষণ এই পদ্ধতিকে ব্যবহার করে জানলাম, কি কারণে বা কিসের প্রয়োজনীয়তাতে তারা সেটাকে ব্যবহার করে সেটাও জানলাম। আজকের ক্লাসের লাস্ট টপিক সেটা হচ্ছে সাবফিল্ড অফ অ্যাকাউন্টিং। মানে হিসাব রক্ষণেরও কিছু শাখা প্রশাখা আছে, কিছু আশেপাশে থাকা মানে ভাই বোনের মতন কিছু আছে, ঠিক আছে, যারা অনেকটা হিসাব রক্ষণের সাথে সামঞ্জস্যতা রাখে, ঠিক আছে। সেগুলো কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিটিং আর অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। কি এগুলো বিস্তারিত জানবো, কিন্তু তোমাদের সিলেবাসের জন্য এই তিনটেই ইম্পর্টেন্ট। বাকিগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সেগুলো কিন্তু যত আরও পরবর্তী পর্যায়ে কমার্স নিয়ে আরও বড় জায়গায় গিয়ে পৌঁছাবে, বড় ক্লাসে পড়বে বা কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তখন কিন্তু এই বিষয়গুলো তোমাদের অংশ হবে সাবজেক্টে। তবে এখন মূলত থিওরি পার্টের জন্য এই তিনটে অংশ মাথায় রাখলেই ভালো। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এইগুলোর বিস্তারিত ডেসক্রিপশন আমি নিচে দিয়েছি, আসো একটু আলোচনা করা যায়। বোঝা যাচ্ছে ফিনান্সিয়াল কথার অর্থ হচ্ছে আর্থিক। বলছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হলো এমন একটি শাখা যেখানে একটি প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক লেনদেন রেকর্ড, ক্লাসিফাইড, সামারাইজ করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেমন প্রফিট লস, ব্যালেন্স শিট তৈরি করা হয়। প্রফিট লস কি, ব্যালেন্স শিট কি, এগুলো ধীরে ধীরে বুঝতে পারবে। কিন্তু যেটা বিষয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি সেটা কিন্তু তোমাদেরকে এখন বুঝে নিতে হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা কখন বলবো? যখন কোনো হিসাব রক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে আমরা কোনো ব্যবসার আর্থিক দিকের ওপর নজর রাখছি, সেটাকে নথিভুক্ত করছি বা রেকর্ড করছি, সেটাকে সামারাইজ করছি, সংক্ষিপ্ত করছি, সেটাকে বিশ্লেষণ করছি, এই পার্টটা হিসাব রক্ষণের যে শাখা করে থাকে তাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলে। কস্ট অ্যাকাউন্টিং কি? আমরা জানি যে কোনো পণ্য তৈরি করতে গেলে তার পেছনে একটা ব্যয় হয়, খরচা হয়, ব্যয়। তো কতটা ব্যয় করা উচিত, কতটা ব্যয় করা উচিত না, এই যে ব্যয় সংগঠিত যে সমস্ত হিসাব বা লেনদেন হয়ে থাকে তা আমরা যে অ্যাকাউন্টিং পদ্ধতির মধ্যে দিয়ে জানতে পারি তাকেই আমরা কিন্তু কস্ট অ্যাকাউন্টিং বলি। কি বলছে একবার পড়ে নিই। মূলত পণ্য বা সেবা খরচ নির্ণয় করার জন্য, নির্ণয় এবং নিয়ন্ত্রণ করার কাজের জন্য একটি ভিন্ন খরচ, মেটেরিয়াল, লেবার, ওভারহেড, এগুলো এই যে টার্মগুলো দেখছো এইগুলো কিন্তু পরে জানতে পারবে, খুব ভাইটাল, এক একটা বড় বড় চ্যাপ্টার হয়ে আসবে এইগুলো টার্মগুলো। বিশ্লেষণ করে কস্ট কমানো, এফিসিয়েন্সি বাড়ানোর উপর উপায় খুঁজে বের করে। মানে কি করে কস্ট কম খরচায় একটা জিনিস তৈরি করা যায়, কি করে আরো মানে কর্মীদের দক্ষতা বাড়ানো যায়, এই সমস্ত দিকে যেই অ্যাকাউন্টিং এর যেই শাখা নজর দেয় তাকেই আমরা কিন্তু কস্ট অ্যাকাউন্টিং বলে থাকি। বোঝা গেল? তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কি হলো? আমাদের কোনো ব্যবসার আর্থিক দিকের উপর যেই
হিসাব শাস্ত্রের বা হিসাব রক্ষণের যেই অংশ বা যেই শাখা নজর দেয় তাকে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলি। কস্ট অ্যাকাউন্টিং কাকে বলি? ব্যবসার যে পণ্য বা যে সার্ভিস সেবা, সেই সেবা এবং পণ্যের যে ব্যয় বা খরচ তা নির্ণয় করা, তা কমানোর চেষ্টা করা, এবং এফিসিয়েন্সি যে মানে ব্যবসা যারা কাজ করছে, লেবার যারা আছে বা স্টাফ যারা আছে, তাদের এফিসিয়েন্সি কি করে বাড়ানো যায় তার দিকে যেই হিসাব রক্ষণের যে শাখা নজর দেয় তাকে আমরা কস্ট অ্যাকাউন্টিং বলি। এবং আরেকটা ভাইটাল পার্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো এমন একটি শাখা অ্যাকাউন্টিং এর তথ্যকে বিশ্লেষণ করে, ম্যানেজমেন্টের প্ল্যানিং, ডিসিশন মেকিং এবং কন্ট্রোলে সাহায্য করে। মানে কোম্পানির প্রতিটা ব্যবসাতে একটা ম্যানেজমেন্ট কমিটি থাকে বা ম্যানেজমেন্ট টিম থাকে, তারা কিন্তু সেই ব্যবসার হয়ে প্ল্যানিং করে, তারা সেই ব্যবসার হয়ে ভবিষ্যতে ব্যবসা কিভাবে কাজ করবে এবং ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, ঠিক আছে, এবং তারা একটা সিদ্ধান্তে আসে। তাহলে যেই হিসাব রক্ষণের যেই শাখা তাদেরকে এই প্ল্যানিং করতে সাহায্য করছে, কন্ট্রোল করতে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে এবং নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, সেই শাখাকেই আমরা কি বলে থাকি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে থাকি। ভবিষ্যতের পরিকল্পনা, বাজেট এবং ব্যবসার পারফরমেন্সের উন্নত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তাহলে আজকের রেগুলার ব্যাচের ফার্স্ট ক্লাস এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। রেগুলার ক্লাসের বাকি ক্লাসও আসতে থাকবে। আমাদের নেক্সট দিনের টপিক হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং টার্ম। আমরা অ্যাকাউন্টসের কিছু বেসিক টার্ম, অর্থাৎ যেটা না জানলে আমরা পরবর্তী ধাপে এগাতে পারবো না, কিছু শব্দ তার মানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকের জন্য এতটা পার্টই রইল। আমাদের এই যে পিডিএফটা, এটা তোমাদের লিঙ্কে পিডিএফটা অ্যাটাচ করা থাকবে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া হবে, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেলি আপডেট এবং যত ভিডিও ক্লাস হচ্ছে তার পিডিএফগুলো যাতে তোমরা পেয়ে যাও, সেই কারণে সেইখানে প্রোভাইড করা থাকবে। তাহলে এখান থেকে তোমাদের পরবর্তীকালে সেগুলো নিয়ে পড়াশোনা করতে সুবিধা হবে। আমাদের প্রতিটা ইউনিট শেষ করার পর আমরা কিন্তু রিভিশন এমসিকিউ ক্লাসও করাবো, কারণ তোমাদের সেমিস্টার ওয়ানের বেশিরভাগ পার্টটাই এমসিকিউ বেস, তো এমসিকিউটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভাইটাল এমসিকিউগুলোও পড়বো, তবে যতটা অংশ আজকে থিওরি পড়ানো হলো সেগুলোকে ভালো করে পড়ো। কোনো প্রবলেম থাকলে সেগুলোকে কমেন্টে জানাও, আমাদের টিম সেগুলোকে দেখবে এবং তোমাদেরকে যতটা সম্ভব কমেন্টে রিপ্লাই করার বা সেইগুলোকে নিয়ে ফার্দার কোনো ক্লাস আনার প্ল্যানিং করবে। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট, আজকের জন্য এটুকু, গুড বাই।